আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলায় 15,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক বানাচ্ছে ইরান, প্রযুক্তি সহায়তা দিচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া। যুদ্ধে আক্রমণাত্মক কৌশল গ্রহণ ইরানের। সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা। পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের। সৌদি তুরস্কের সাথে সামরিক চুক্তির পর পাকিস্তানের লক্ষ্য এবার ইরান। প্রথমবার অবৈধ বসতি স্থাপনাকারীদের ইসরায়েলি সন্ত্রাসী আখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। ভারতের দুই রাজ্য আসাম অরুণাচল সীমান্তে উত্তেজনা, অবরোধের মুখে পুলিশের গুলি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। রাশিয়া উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তায় যুক্তরাষ্ট্রে হামলায় 15,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক বানাচ্ছে ইরান। ইরানের পূর্বেও বিদেশি প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র তৈরির সুনির্দিষ্ট রেকর্ড রয়েছে। তাই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম সম্পূর্ণ কার্যকর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরির পরিকল্পনা তাদের জন্য খুব একটা বিস্ময়কর কিছু নয়। ইউক্রেন ভিত্তিক ডিফেন্স এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমানে ইরানের কাছে থাকা সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো খুররাম শাহর, যা সর্বোচ্চ 4,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে এখন দেশটির শীর্ষ নেতৃত্ব এক লাফে 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিচ্ছে। আরব সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার এক প্রতিনিধি আব্দুল নবী মুসাভি ফার্দ গত শুক্রবারের জুম্মার খুতবায় এই ঘোষণা দেন। মূলত সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর প্রয়োজনীয়তা থেকেই এই 15,000 কিলোমিটার পাল্লার বিষয়টি সামনে এসেছে। তবে সার্বিক প্রযুক্তিগত দিক থেকে বলা যায়, এই পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ইরানের সীমানা থেকে বিশ্বের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম। সাধারণত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সরাসরি কেবল ICBMই নয়, বরং পুরো বিশ্বে যে কোনো জায়গায় আঘাত হানার মতো প্রায় অসীম পাল্লার অস্ত্র তৈরিতে এক লাফে পৌঁছানো স্বাভাবিক কৌশল নয়। প্রতিপক্ষে ইরান থেকে পুরো যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য 12,000 থেকে 13,000 কিলোমিটার পাল্লাই যথেষ্ট। সেখানে হঠাৎ 15,000 কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করা ইঙ্গিত দেয় যে তেহরান হয়তো তাদের খুররাম শাহর ক্ষেপণাস্ত্রের মতো একই পুরনো পথ অনুসরণ করার পরিকল্পনা করছে, অর্থাৎ অন্য কোনো এক ঘরে বা বন্ধুরাষ্ট্রের তৈরি প্রস্তুত নকশাকে নিজের করে নেওয়া বলা হয় প্রতিবেদনে। উল্লেখ্য, তরল জ্বালানি চালিত খুররাম শাহর ক্ষেপণাস্ত্রটি মূলত উত্তর কোরিয়ার হওয়াসাং 10 এর উপর ভিত্তি করে তৈরি। আর উত্তর কোরিয়ার এই মডেলটি আবার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের R-27 সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নকশা থেকে নেয়া। ডিফেন্স এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া অন্তত 3টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলোর পাল্লা 15,000 কিলোমিটার বা তারও বেশি। এর একটি হলো হওয়াসাং 18, যা 2023 সালের 12 জুলাই উৎক্ষেপণের পর গতিপথ বিশ্লেষণ করে দেখা যায় এর পাল্লা অন্তত 15,000 কিলোমিটার। এর চেয়েও শক্তিশালী আরেকটি সংস্করণ হলো হওয়াসাং 19, যা 17,000 কিলোমিটারের বেশি দূরে যেতে সক্ষম। একই সময়ে উত্তর কোরিয়ার হওয়াসাং 18 ক্ষেপণাস্ত্রটি তৈরিতে রাশিয়ার প্রত্যক্ষ মদদের বিষয়টি খুবই স্পষ্ট। ধারণা করা হয়, রাশিয়ার 3 স্তরের কঠিন জ্বালানি চালিত টোপোল M ICBM এর উপর ভিত্তি করেই উত্তর কোরিয়া তাদের এই ক্ষেপণাস্ত্রটি বিকাশ করেছে। তৃতীয় বিকল্পটি হলো হওয়াসাং 17। এটি একটি তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার আনুমানিক পাল্লা প্রায় 15,000 কিলোমিটার। এটি সোভিয়েত যুগের R-36 ন্যাটোর দেয়া নাম শয়তান ক্ষেপণাস্ত্রের নকশার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হয়। এতে আরো দাবি করা হয়, লক্ষ্য করার বিষয় হলো উত্তর কোরিয়ায় এই প্রতিটি ক্ষেপণাস্ত্রই অত্যন্ত দ্রুত আত্মপ্রকাশ করেছে এবং এগুলোর পরীক্ষা আশ্চর্যজনকভাবে সফল হয়েছে, যা প্রমাণিত ও পুরনো রুশ প্রযুক্তি ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত দেয়। তাই এটি খুব স্বাভাবিক যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির হস্তান্তর এবারও একই পথে ঘটবে, অর্থাৎ রাশিয়া থেকে উত্তর কোরিয়া হয়ে ইরানের হাতে পৌঁছাবে। এটাও অসম্ভব নয় যে মস্কো কোনো ফলাফলের তোয়াক্কা না করে এবং তেহরানের সাথে নিজেদের জোরালো সামরিক সহযোগিতার সুযোগ নিয়ে এবার সরাসরি ইরানকে প্রযুক্তি হস্তান্তর করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে আঘাত
হানার জন্য প্রয়োজনীয় এই আইসিবিএম দ্রুত উন্নয়ন ও উৎপাদনে ইরানকে তারা সরাসরি সর্বাত্মক সহায়তা দিতে পারে বলে ধারণা করা হয় প্রতিবেদনটিতে। যুদ্ধে আক্রমণাত্মক কৌশল গ্রহণ ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার মুখে নিজেদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে ইরান। দীর্ঘদিনের প্রতিরক্ষামূলক নীতি থেকে বেরিয়ে এসে তেহরান এখন দেশের বাইরে আরও আগ্রাসী ও আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণ শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির করা নতুন কিছু শীর্ষ সামরিক পদে নিয়োগের মাধ্যমে এই নীতিগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সিনিয়র জেনারেল মোহাম্মদ রেজা নকদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের আগের কৌশল মূলত প্রতিরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার উপর ভিত্তি করে তৈরি ছিল, কিন্তু এখন উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া মাত্রই শত্রুর ভূখণ্ডে সরাসরি অভিযান চালানোর সক্ষমতা অর্জন করাই আমাদের লক্ষ্য। তিনি আরো জানান, মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ার দাবি ভিত্তিহীন এবং দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবহারের হারের চেয়ে বহুগুণ গতিতে অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায় 6 মাস ধরে চলা সংঘাত ও অবরোধের মুখেও নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নবনিযুক্ত নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন তাদের উত্থাপিত শর্তগুলো পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না এবং লড়াই অব্যাহত থাকবে। সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের ঘনিষ্ঠ ইয়েমেনি বার্তা সংস্থা সাবা এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত আরামকোর স্থাপনায় ওই হামলা চালানো হয়। তবে হামলায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সবার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের চালানো এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ। হুথিদের সামরিক সূত্রের দাবি, সৌদি আরব ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এর জবাব হিসেবেই জিজানে আরামকোর শোধনাগার লক্ষ্য করে 2টি ড্রোন পাঠানো হয়েছে। হুথিদের ভাষ্য অনুযায়ী ইয়েমেনের ভূখণ্ডে সৌদি আরবের সামরিক তৎপরতার বিরুদ্ধে তারা পাল্টা হামলা চালিয়েছে। সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি জিজান। ভৌগোলিক অবস্থানের কারণে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি হওয়ায় অঞ্চলটি অতীতে বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জিজানে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে, ফলে এই অঞ্চলের তেল স্থাপনায় হামলার দাবি সৌদি আরবের জ্বালানি নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। আরামকো বিশ্বের অন্যান্য বৃহৎ তেল কোম্পানি এবং সৌদি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশটির তেল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি অবকাঠামোর কোনো অংশে হামলা হলে এর প্রভাব শুধু সৌদি আরবে সীমাবদ্ধ থাকার ঝুঁকি নেই, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ইয়েমেনের যুদ্ধকে কেন্দ্র করে হুথি ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। অতীতেও হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নকদি। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএস কে দেয়া এক সাক্ষাৎকারে নকদি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে পরদিনই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে। তবে এসব ঘাঁটি ইরানি বাহিনী এককভাবে দখল করবে নাকি অন্য কোনো বাহিনীর সহায়তা নেবে, এই বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা প্রসঙ্গে আইআরজিসির এক মুখপাত্র দাবি করেন, পরমাণু বোমার প্রয়োজন ইরানের নেই। ইসলামী মূল্যবোধ এবং ইসলামী বিপ্লবের আদর্শ বিশ্বজুড়ে বিস্তার লাভ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সব ফ্রন্টে সংঘাত বন্ধে সমঝোতা হলেও 8 জুলাই যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা শুরু করে।
গত সপ্তাহে সৌদি আরব তুরস্কের সাথে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান আবারও ইরান যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে এবং শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ঠেকাতে কাজ করছে ইসলামাবাদ। উল্লেখ্য, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মাঝেই যুদ্ধের স্থায়ী অবসান ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে চলছে আলোচনা। এই প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি সম্প্রতি তেহরান সফর করেছেন। সেখানে তিনি ইরানি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ তৈরি করা এবং হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতা স্মারকের সময়সীমা শেষ হবে আগামী রোববার 16 আগস্ট। এর আগে দুই পক্ষকে আলোচনায় বসাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এরই মধ্যে আবারও হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই। এদিকে ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানি বিপ্লবী গার্ডের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকভি। প্রথমবার অবৈধ বসতি স্থাপনাকারীদের ইসরায়েলি সন্ত্রাসী আখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীদের অবরোধকে সন্ত্রাস আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। গত রোববার থেকে নাবলুসের কাছে বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে রেখেছে, খবর আল জাজিরার। এর মধ্যে একটি বাড়ির মালিক একজন মার্কিন নাগরিক। বাসিন্দারা জানান, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। মার্কিন নাগরিকদের রক্ষায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনার জবাবে রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই পরিবারকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের কর্মকাণ্ড ঘৃণ্য। এই ধরনের গুন্ডামি কোনো অজুহাত নেই। হাকাবি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলি সন্ত্রাসীদের সেখান থেকে সরাতে দেশটির সরকার কাজ করছে। হাকাবির মতো একজনের কাছ থেকে এমন মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান যাজক। অতীতে তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে সমর্থন করেছেন। 1967 সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাও প্রত্যাখ্যান করেছেন। গত বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে সৈন্য পাঠায়। তারা একটি তাঁবু সরিয়ে নেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনাকারীরা কম্বল নিয়ে সেখানে অবস্থান অব্যাহত রাখে। পরে বুধবার সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা নতুন একটি ব্যাটালিয়ন পাঠাবে। ভারতের দুই রাজ্য আসাম অরুণাচল সীমান্তে উত্তেজনা, অবরোধের মুখে পুলিশের গুলি। ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী ধেমাজি এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। আসামের মিসিং জনগোষ্ঠীর শীর্ষ ছাত্র সংগঠন তাকাম মিসিং পরিন কোবাংয়ের অর্থনৈতিক অবরোধকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আসামের 11 জন আদিবাসীকে গুলি করে আহত করার ঘটনার প্রতিবাদে বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ শুরু করে সংগঠনটি। এই কর্মসূচিতে স্থানীয় আরো কয়েকটি সংগঠনও সমর্থন দিয়েছে। বৃহস্পতিবার সকালে আসামের ধেমাজি নিকাবালি প্রবেশ পথে অবরোধ চলাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে শূন্যে গুলি ছুড়তে হয়। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার আসামের আদিবাসী বিষয়ক মন্ত্রী রনোজ পেগু এবং সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বোরো তাকাম মিসিং পরিন কেবাং অল মিসিং স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। রনোজ পেগু বলেন, সীমান্তবর্তী ধেমাজির মিংমাং এলাকায় গুলির ঘটনায় আসামের বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনায় তোলা হবে। তিনি বলেন, ঘটনাটি আসামে ঘটেছে, তবে যে ব্যক্তি গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা। আমরা অরুণাচল সরকারকে আসাম পুলিশের তদন্তে সহযোগিতা এবং অভিযুক্তকে আসাম পুলিশের কাছে হস্তান্তরের দাবি জানাবো। আহতদের চিকিৎসার ব্যয় আসাম সরকার বহন করবে বলেও জানান তিনি। অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে পেগু বলেন, দুই রাজ্য সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্রের হামলায় 15,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক বানাচ্ছে ইরান। প্রযুক্তি সহায়তা দিচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া। যুদ্ধে আক্রমণাত্মক কৌশল গ্রহণ ইরানের। সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুথিদের ড্রোন হামলা। পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের। সৌদি তুরস্কের সাথে সামরিক চুক্তির পর পাকিস্তানের লক্ষ্য এবার ইরান। প্রথমবার অবৈধ বসতি স্থাপনাকারীদের ইসরায়েলি সন্ত্রাসী আখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রদূত। ভারতের 2 রাজ্য আসাম, অরুণাচল সীমান্তে উত্তেজনা, অবরোধের মুখে পুলিশের গুলি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।